সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং কী করণীয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আলোচনায় নিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড জনিত সমস্যা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন 1964 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল থেকে এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। স্যার, থাইরয়েড জনিত সমস্যা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এর অবস্থাটা আসলে কতটুকু গুরুতর? আমরা যারা হরমোন বিশেষজ্ঞ আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে আশঙ্কা করা হচ্ছে যে 3,60,00,000 থেকে প্রায় 5 কোটি লোকে থাইরয়েড জনিত বিভিন্ন সমস্যায় আছে, এবং থাইরয়েডের যে পেশেন্টগুলো আছে এনাদের অধিকাংশই ডায়াগনোজ হয় না, বিভিন্ন জটিলতা নিয়ে আসে। এবং আমরা যে সমস্ত সমস্যাগুলো পাই তাদের মধ্যে হাইপোথাইরয়েড একটা আছে, যে থাইরয়েড হরমোন কমে যাওয়া, সেটার সমস্যা। হাইপার থাইরয়েড বেড়ে যাওয়া, এটা সমস্যা। এছাড়া আছে গলগণ্ড, যেটা বলে গয়টার, থাইরয়েড গ্ল্যান্ড খুব বড় যাওয়া। ওই একটা কথা আপনাকে বলে দিই, থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু সবারই থাকে, এটা একটা প্রজাপতির মতো একটা স্ট্রাকচার গলার সামনে। তো অনেক রোগী এসে আমাদেরকে বলে আমার থাইরয়েড আছে বা থাইরয়েড হয়েছে। আমি তো বলি থাইরয়েড তো অবশ্যই আছে, থাইরয়েড না থাকলে বাঁচবেন না। তো এই থাইরয়েডের যে কাজটা, হরমোন তৈরির কাজ, যেটা ওটা হয় কমে যেতে পারে খুব, অথবা বেড়ে যেতে পারে, অথবা এটা গ্ল্যান্ডটা বড় হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। এটার মধ্যে একটা আয়োডিনের একটা স্বল্পতা একটা কারণ ছিল, এটা অনেকটা কমে আসছে। আর একটা থাইরয়েডের সমস্যা হলো যে থাইরয়েডে কোনো চাকা নিয়ে আসা, ওটার মধ্যে একটা প্রায় 5% ক্যান্সার হতো। আচ্ছা, হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম প্রথম দিকে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি আসলে ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে কিনা? হাইপো হলেই ওখান থেকে ক্যান্সার হবে তা না, যে নোডিউল বা চাকা যেগুলো বললাম, সেই চাকা যদি নিয়ে থাকে, একটা চাকার কি বিভিন্ন ধরনের ফাইন্ডিংস আছে। সেটা হলো যখন তাদের আর্লি, যে কম বয়সে হচ্ছে, এবং পুরুষদের মধ্যে থাইরয়েডের সমস্যা কিন্তু মহিলাদের মধ্যে বেশি, প্রায় 4 থেকে 5 গুণ বেশি পুরুষের চেয়ে। পুরুষরা যদি কোনো চাকা নিয়ে আসে, তারপরে একটা চাকা পাওয়া গেছে একটা, তারপরে পরিবারে ইতিহাস আছে থাইরয়েড ক্যান্সারে, তারপরে গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, চাকাটা খুব বড় হচ্ছে, এবং চাকাটা আপনার ওই যে উপরে চামড়ার সাথে কিছু লেগে আসছে, বা চাকাটার ভিতরে যে গলার অন্যান্য অর্গান আছে, স্ট্রাকচার আছে, ওটার সাথে ফিক্সড হয়ে গেছে। এছাড়া আল্ট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে কিছু ফিচার আছে যেগুলো সন্দেহজনক, আমরা বলি সোনোগ্রাফিক কিছু সন্দেহজনক ফিচার। এবং তারপরে আমরা এটাকে এফএনএসি বলে, নিডেল দিয়ে দেখা হয় যে এটার ভিতরে টিস্যু নিয়ে যে কী আছে, এবং সেটা দিয়ে ডিটেক্ট করা যায়। ডিটেক্ট করে যদি কোনো ঝুঁকিপূর্ণ থাকে তাহলে আমাদেরকে খুব কনসাস থাকতে হয়। আর যদি অনেকগুলোই, মানে আমি বললাম যে 95% এগুলো বিনাইন, বা এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। থাইরয়েড গ্ল্যান্ডে কোনো চাকা থাকলেই যে এটা কোনো ক্যান্সার হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু ফলো আপে থাকতে হবে। এবং আমরা রোগীর ইতিহাস, রোগীকে পরীক্ষা করে এবং আল্ট্রাসাউন্ডে ফাইন্ডিংয়ে এবং প্রয়োজন বোধে এফএনএসি করে আমরা রোগীকে আশ্বস্ত করতে পারি যে না, আপনার ক্যান্সার নাই এবং সম্ভাবনাও খুব কম। আর যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো অবশ্যই আমরা সেভাবে ব্যবস্থা নিই। হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম, এক্ষেত্রে আসলে তাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে? হাইপোথাইরয়েডই বেশি, এবং এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। এবং মহিলা সাধারণত মানুষ এই যে হাইপোথাইরয়েডের সমস্যা নিয়ে আসে, এটা হলো ওজন বেড়ে যাওয়া, তারপরে সারাক্ষণ ঘুম ঘুম ভাব, কোনো কাজে মনোযোগ না বসা, কোষ্ঠকাঠিন্য। এবং মহিলারা যেহেতু বেশি বললাম, মহিলাদের কিন্তু এই যে যারা পিরিয়ডের সমস্যা, এটা নিয়ে কিন্তু আসে, গাইনোকোলজিস্টের কাছে বেশি যায়। পিরিয়ডের সমস্যা এবং বন্ধ্যাত্ব একটা অন্যতম কারণ কিন্তু থাইরয়েডের প্রবলেম। তো সাধারণত এই সমস্ত সমস্যা নিয়ে আসে, পরে আমরা হরমোন পরীক্ষা করে সেটা নির্ণয় করি, এবং যদি আপনাকে মানে ব্যাপারে আশ্বস্ত করতে পারি যে যদি উপযুক্ত চিকিৎসা করা যায়, একজন হাইপোথাইরয়েডের রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারে। এবং সব থাইরয়েডের রোগী, যে হাইপোথাইরয়েড রোগী যে সারা জীবন ওষুধ খেতে হবে তা না, অধিকাংশ লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধ বন্ধও করতে পারি কোনো ক্ষেত্রে। এবং একদম কিন্তু এটাও খুব বিশেষজ্ঞ চিকিৎসকের একটা তত্ত্বাবধানে বা পরামর্শে চিকিৎসাটা, ওষুধ খাওয়া বা বন্ধ করা, না খাওয়া, সবকিছু ঠিক করতে হবে। এক্ষেত্রে অনেকেই কিন্তু যেটা করে থাকে যে নিজে হয়তো থাইরয়েড টেস্ট করলো, দেখলো সেটা নর্মাল রেঞ্জে চলে এসেছে, এবং নিজেই সে ঔষধ খাওয়া বন্ধ করে দেয়। এই ব্যাপার আপনার পরামর্শ? জি, এই ধরনের সমস্যা আমরা আসলেই পাই, যে
আমরা পেশেন্ট পাই, ধরেন আমরা হাইপোথাইরয়েড নিয়ে আসলো, চিকিৎসা দিলাম, রোগী আর আসতে বললাম, প্রথমে তো আমরা যে ওষুধ শুরু করার পর বা ওষুধের ডোজ চেঞ্জ করার পর 6 সপ্তাহ পর ফলো আপ করতে বলি, তারপরে আমরা 3 মাস পর ভালো থাকলে অন্তত 6 মাসে একবার, বা আসছো ঠিকই প্রথমবার আসলো, যখন বললাম ঠিক আছে আপনি ভাইরাস এখন ভালো আছে, আপনি এই ওষুধটা চালিয়ে যাবেন। অনেক রোগী আছে আপনি যেটা বলেন সেটা সত্যি বন্ধ করে দেয়, এখন তো আমার থাইরয়েড ভালো হয়ে গেছে, নিজে বন্ধ করে দেয় এবং আবার হাইপো নিয়ে আবার বিভিন্ন জটিলতা নিয়ে এই চলে আসে এবং এটা প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা সবসময় বলি যে এগুলো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই শুরুও করা উচিত না, বন্ধ করা। অনেকে আবার শুনে শুরুও করে, বন্ধ যদি করে তা না। আবার অনেকে যে ধরেন কারো থাইরয়েডের সমস্যা আছে, ওর আত্মীয় স্বজন হ্যাঁ আমারও তো থাইরয়েড থাকতে পারে বা একটু খোলা লাগছে, ওর ওষুধ শুরু করে দিছে, এটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, কোনোটাই করা উচিত না। যাদের হাইপো অথবা হাইপারথাইরয়েডিজম হচ্ছে তাদের আসলে ভবিষ্যতে কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? ভবিষ্যতে হাইপোথাইরয়েডের পেশেন্টের এখানে প্রেশার ডেভেলপ করতে পারে, কোলেস্টেরল অ্যাবনর্মালিটি ডেভেলপ করতে পারে, বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে এবং এক পর্যায়ে হার্ট ফেলিউর এবং কমা, হাইপোথাইরয়েড একটা মিক্সড বা কমা বলে, সেটাও ডেভেলপ করতে পারে যদি আপনার এটা নিয়ন্ত্রণে না থাকে। আর হাইপারে বিভিন্ন হার্টের সমস্যা হতে পারে, হার্টের যে হৃদের স্পন্দনের অনিয়মিত বিভিন্ন ধরনের হতে পারে, হার্ট ফেলিউর হতে পারে এবং একটা ক্রাইসিস বলে থাইরোটক্সিক ক্রাইসিস, খুব জটিল অবস্থা, মানে শরীরের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়, হার্ট রেট অত্যাধিক বৃদ্ধি পায়, পেশেন্ট এটা নিয়ে আইসিইউতে ভর্তি হতে পারে। যখন একজন কম বয়সী তরুণ বা তরুণীদের মধ্যে দেখা যায় যে থাইরয়েডের সমস্যা, তখন আসলে তাদের ট্রিটমেন্ট আপনারা কিভাবে আসলে মেনটেন করে থাকেন? বিশেষ করে আমরা মেয়েদের ক্ষেত্রে বলবো, আমরা জানি যে ভবিষ্যতে তার বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে, এক্ষেত্রে আসলে অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ আসলে কি? একটা হলো অনিয়মিত মাসিক, এটা কিন্তু হাইপোথাইরয়েডের একটা লক্ষণ বা হাইপারেরও। তো মাসিকের সমস্যা হলে বা ওজন বেড়ে যাচ্ছে, মানে খায় কম কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হাইপোথাইরয়েডের পেশেন্টের একটা কমন প্রবলেম। হাইপার এবার উল্টা, হাইপার খায় বেশি, ওজন কমে যাচ্ছে, আর হাইপোতে কম খেলেও ওজন বেড়ে যাচ্ছে। এগুলা কোনো কারণে রক্ত স্বল্পতা আছে। আর গর্ভকালীন সময়, গর্ভাবস্থায় একটা মহিলা প্রেগনেন্ট হওয়ার পরপরই 2টা টেস্ট আমরা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, একটা ডায়াবেটিসের টেস্ট আর একটা হলো থাইরয়েডের টেস্ট। কারণ থাইরয়েডের, ডায়াবেটিস যেমন মারাত্মক তেমন থাইরয়েডের কিন্তু হাইপোথাইরয়েড মারা সহজে প্রেগনেন্টও হয় না, যারা হয় তাদের কিন্তু বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং বাচ্চাদের যে বোন ডেভেলপমেন্ট, গঠনগত বিভিন্ন ত্রুটি হতে পারে। এবং যদি খুবই বেশি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে বিকলাঙ্গ বাচ্চাও জন্ম নিতে পারে। কাজে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্রে স্ক্রিনিং করা। আবার যারা বন্ধ্যাত্বজনিত সমস্যা, তাদের ক্ষেত্রেও আমরা চিকিৎসা দিয়ে এই থাইরয়েডটাকে খুব ভালো কন্ট্রোলে নিয়ে আসতে চাই। কাজে এগুলো আসতে হবে। বাংলাদেশে থাইরয়েড জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আসলে চিকিৎসাটা সহজলভ্য কিনা? যথেষ্ট সহজলভ্য, মানে জেলা পর্যায়ে আমরা বিশেষজ্ঞ আছি এখন, আমরা এন্ডোক্রাইনোলজিস্ট প্রায় 300-র মতো বিশেষজ্ঞ আছি আমরা, জেলা পর্যায়ে সব জায়গাতেই আমাদের এন্ডোক্রাইন চিকিৎসা বিশেষজ্ঞ আছে, ওনাদের কাছে আসতে পারে। এবং পারমাণবিক চিকিৎসা যেটা বিভিন্ন হাসপাতালেই আছে, সরকারি হাসপাতালগুলোতে, সেখানেও থাইরয়েডের চিকিৎসা দেওয়া হয়। কাজেই এটা তো আসতে হবে। হ্যাঁ, কোনো কিছু আমরা অনেক রোগী পাই যে অনেক দিন ধরে গলায় একটা ফুলে আছে, আসতেছে না, এটা স্বাভাবিক মনে করতেছে বা যাই মনে করতেছে, ডাক্তার গেলেই অপারেশন করে দিবে মনে হতে পারে, তারা আসতেছে না। আসতে হবে, কারণ শুধু গলা ফোলাটাই কিন্তু একমাত্র প্রবলেম না, তো অনেক ধরনের প্রবলেম হতো, আমি যেগুলো আগে বললাম। কাজেই আপনার যে কোনো ধরনের থাইরয়েডের সমস্যা বা থাইরয়েড জনিত কোনো ধরনের যে লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। সব ধরনের ওষুধ আমাদের কাছে, আমাদের দেশে সহজলভ্য এবং খুব যে দামি ওষুধ তা না। হাইপোথাইরয়েডের ওষুধ কিন্তু খুবই কম দাম, বোধহয় 1 টাকা পরে একটা ট্যাবলেটের দাম, এবং ডোজটা খুব সুবিধা, সকালে ওটা খালি পেটে একটা খেয়ে নিলে একদম নর্মাল থাকতে পারে। এটা চিকিৎসা খুবই সহজলভ্য এবং টেস্টগুলোও করা যেতে পারে, তবে টেস্টগুলো অবশ্যই একটা ভালো ল্যাবের থেকে করা উচিত। যেখানে যে পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো বললাম, ওখানে কিন্তু খুব কম দামে বেশ ভালোই রিপোর্ট দেওয়া হয়, তবে ভালো ল্যাব থেকে করা উচিত। এটা খুব যে একটা দুর্লভ চিকিৎসা যে এটা বিদেশ যেতে হবে তা কিন্তু, থাইরয়েডের কোনো চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন নেই, আমাদের দেশে ভালো ডাক্তার আছে, ভালো সার্জন আছে। স্যার, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হওয়া মানে সবাই যেটা মনে করে যে শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাওয়া, অর্থাৎ ভিজিবল কিছু, কিন্তু এর পাশাপাশি আর কি কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে থাইরয়েডের সমস্যা তার হয়েছে? হাইপার থাইরয়েড যেটা বেশি বেড়ে যায় যখন হরমোন, তার লক্ষণ কিন্তু খুব সুস্পষ্ট এবং সেটা নিয়ে রোগী বেশি দিন দেরি করে না। সেটা হলো যে বুক ধরপড় করে, খুব অস্থির লাগে, হাত পা কাঁপে, খুব ঘাম বেশি হয়, গরম একদম সহ্য করতে পারে না, খুব ক্ষুধা লাগে এবং ওজন কমে যাচ্ছে। এবং অনেকগুলো যে গ্রেভস ডিজিজ বলে, চোখগুলো দেখলে কিন্তু বোঝা যায়। আমরা রোগীদের আমরা রুমে ঢুকলেই বুঝতে পারি যে আপনাদের থাইরয়েডের সমস্যা, কারণ চোখগুলো দেখবেন যে খুব বড় বড় চোখ হয়ে গেছে, হ্যাঁ, এটা গ্রেভস অপথ্যালমোপ্যাথি বলে, সেগুলো হাইপার থাইরয়েড। আর হাইপোথাইরয়েড অনেকটা সাইলেন্ট কিলারের মতো,
হাইপোথাইরয়েড অনেকদিন গোপনে থাকতে পারে। ধরেন আমি বললাম যে পেশেন্টের ওজন বেড়ে যাচ্ছে, কম খাচ্ছে কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, তারপরে কোনো কিছু মনে রাখতে পারে না, মানে কোনো কিছু মনোযোগ দিতে পারছে না, তারপরে কনস্টিপেশন। আর সবচেয়ে বড় কথা যে যেহেতু বললাম যে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেনস্ট্রাল ইরেগুলারিটি, মাসিকের সমস্যা এবং ওই যে বন্ধ্যাত্ব, এগুলো নিয়েই হাইপোথাইরয়েডগুলো বেশি আসে। আর তাদের হাইপোথাইরয়েডের কিন্তু আবার খুব ঠান্ডা লাগে, মানে তারা আবার ঠান্ডা সহ্য করতে পারে না, এদের মধ্যে আবার বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যাও থাকে। তো এগুলো নিয়েই হাইপোথাইরয়েড আসে। আর সবচেয়ে বড় কথা হলো যে শিশুদের মধ্যে, শিশুরা যদি জন্মগতভাবে হাইপোথাইরয়েড থাকে, তাহলে ক্রিটিন বেবি বলে একটা বেবি পাওয়া যায়। ওগুলো বাচ্চা সাইজে বড় হয়, পেটটা খুব বড় থাকে, জিহ্বা বড় থাকে, বাচ্চা খুব খাওয়া দাওয়া খুব কম করে, কান্না করে না, এবং কিন্তু খুব শান্তশিষ্ট বাচ্চা। বাবা মা কিন্তু খুব খুশি থাকে বাচ্চা এই বাচ্চাদের উপর, যে এরা সারাদিন ঘুমায়, হ্যাঁ, ডিস্টার্ব খুব কম করে। আমি সব বাচ্চা দেখি তো ক্রিটিন বেবি যে মা বাবা নিয়ে আসে না, বাচ্চা ছোটকালে খুব ভালো ছিল, ডিস্টার্ব করে না। এই ডিস্টার্ব করে না বাবা খুশি থাকে, কিন্তু এটা তো অসুস্থতাজনিত কারণে। কাজে একটা বাচ্চা যদি এরকম আপনার ওজন বেশি থাকে, পেটটা ফোলা থাকে, জিহ্বা বড় থাকে, একটু কান্নাটা যদি হোর্স ক্রাই বলে, একটা কর্কশ স্বরে কান্না, এবং খাওয়া দাওয়া খুব কম করে, হ্যাঁ, এবং তার যে মলমূত্র মলত্যাগ এটাও যদি কম হয়, এটাকে খুব ভালো বাচ্চা খুব শান্তশিষ্ট মনে না করে ডাক্তার দেখানো উচিত। এবং আমরা স্ক্রিনিং করতে বলছি, এবং এর জন্য আমরা নবজাতক, আমরা যে গর্ভবতী মহিলাদের যেমন বলতেছি স্ক্রিনিং করার জন্য, নবজাতকদের বাচ্চা হওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করাতে বলতেছি। কারণ এই সময় যদি চিকিৎসা দেওয়া না হয়, তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং হাড়ের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো যেগুলো মানে হবে না, ব্যাহত যেটা হবে, তখন এটার ফলাফল বা এটার যে কুপ্রভাব সারা জীবন থাকতে পারে, তার বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, আমরা এই থাইরয়েড জনিত সমস্যাগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ে হাইপোথাইরয়েডিজম একটি কমন প্রবলেম। ছোট থেকে বড় সব বয়সেই কিন্তু এই সমস্যাটি দেখা যায়। থাইরয়েড গ্ল্যান্ড যখন শরীরের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, তখনই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি শরীরে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলির মধ্যে ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগা, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কমে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা দিয়ে থাকে। আর অনেকেরই ধারণা দর্শক যে শুধুমাত্র ঔষধ গ্রহণের মাধ্যমেই এই হাইপোথাইরয়েডিজমকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। কারণ ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু কিছু কিছু খাবার নিয়ন্ত্রণেরও প্রয়োজন হয়। ব্রেড, সিরিয়াল, পাস্তা ইত্যাদি গ্লুটেন জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাছাড়া সয়া জাতীয় খাবার যেমন সয়া মিল্ক, টোফু ইত্যাদিও কিন্তু নিয়ন্ত্রণে রেখে আমাদের খেতে হবে। তাছাড়া শরীরে উত্তেজনা সৃষ্টি করে যেমন চা, কফি, গ্রিন টি ইত্যাদির খাবারও কিন্তু ইত্যাদি পানীয়ও কিন্তু আমরা বেশি পরিমাণে খেতে পারবো না, কারণ চা গাছের পাতা কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ফ্লোরাইড শোষণ করে, যা কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলিকে বাড়িয়ে দিতে পারে। তাই অনেকেই কিন্তু যারা বাড়তি ওজন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি পান করে থাকেন। তবে আমি বলবো যাদের এই গ্রিন টি পান করার অনেক বেশি অভ্যাস আছে, তারা কিন্তু অবশ্যই এ ব্যাপারে সচেতন হবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তাদের কিন্তু ডাইজেশন এবং কনস্টিপেশনের সমস্যা থাকে। আর এই আঁশ জাতীয় খাবার কিন্তু আপনার ডাইজেশন এবং কনস্টিপেশন দূর করতে আপনাকে সাহায্য করবে। প্রতিদিন 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত, কারণ মেটাবলিজমের জন্য কিন্তু প্রচুর পানি প্রয়োজন হয়। হাইপোথাইরয়েডিজমের কারণে যেহেতু প্রচুর পরিমাণে ওজন বাড়ে, তাই দর্শক অবশ্যই আপনার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে এবং সেই সাথে কিছু পরিমাণ এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। তাহলেই কিন্তু আপনি আপনার ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। কিছু স্পেসিফিক ফুড আছে যা কিন্তু থাইরয়েড ফাংশনে ইন্টারফেয়ার করে, যেমন ভেজিটেবলসের মধ্যে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালং শাক ইত্যাদি, এবং ফ্রুটসের মধ্যে যেমন স্ট্রবেরি, পিচ, পিয়ার্স, গ্রেপস ইত্যাদি কিন্তু
খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তাছাড়া আর্টিফিশিয়াল সুইটেনার, সয়া সস, মেয়োনিজ ইত্যাদিও কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আর দর্শক, খেয়াল রাখতে হবে এই খাবারগুলি যাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে, তবে অকেশনালি মাঝে মাঝে এই খাবারগুলি খাওয়া যাবে। তাই যারা হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই ঔষধ গ্রহণের পাশাপাশি কিন্তু খাবার নিয়ন্ত্রণের দিকেও খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু আপনি এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে থাইরয়েডজনিত সমস্যা যখন দেখা দিবে তখন আসলে আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন? প্রথমত লক্ষণগুলো বললাম, এছাড়া শুধু লক্ষণ থেকে তো ডায়াগনোসিস হয় না, আমরা কিছু হরমোন টেস্ট করতে দিই। তার মধ্যে আছে ফ্রি T4 TSH এই টেস্টটা। এটা হরমোনটা দেখলে আমরা বুঝতে পারি, যেমন হাইপোথাইরয়েডে ফ্রি T4টা কমে যায়, TSHটা বেড়ে যায় সাধারণত। আর হাইপারে হয় উল্টো, হাইপারে ওই T4 বা T3 এগুলো অনেক বেড়ে যায় আর TSHটা খুব কমে যায়। এছাড়া আমরা আল্ট্রাসাউন্ড করি, রক্তে কিছু অ্যান্টিবডি আছে থাইরয়েডের, ওই অ্যান্টিবডিগুলো টেস্ট করি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা সন্দেহজনক মনে হয় নডিউল থাকলে আমরা FNAC বলি, এবং একটা স্ক্যান বলে থাইরয়েডের নির্দিষ্ট কতগুলো জায়গায় হয়, সেই থাইরয়েডের স্ক্যান করলে আমরা এই সমস্ত পরীক্ষা করেই থাইরয়েডের যে কোনো রোগ আমরা ধরতে পারি। এবং বাংলাদেশে এটার খুবই সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে। এটা মানে ধরা পড়লেই কেউ নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা আছে, কাজে চিকিৎসা ঠিক মতো নিলে এই সমস্ত রোগের আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ থাইরয়েডজনিত সমস্যাগুলো নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা হরমোনজনিত রোগ, এবং দেখা যায় যে যে মেয়েটি পিসিওতে ভুগছে তার মা কিংবা খালা কিংবা তার বোনেরও হয়তো ইতিহাসটি রয়েছে। এবং যখন একজন মা আমাদের কাছে আসে তখন হয়তো উনি মেয়েটিকে নিয়ে আসছেন 14 বছর বয়স, 13 বছর বয়স, মেয়েটির মানে ওজন 85 কেজি। এবং দেখা যাচ্ছে যে মেয়েটি একেবারেই মানে মানসিকভাবে খুব মানে বিপর্যস্ত। সে খুব অসহায়ভাবে তাকিয়ে আছে যে আমার কি হয়েছে, আমি কেন এরকম মুটিয়ে যাচ্ছি, আমার মুখে ব্রণ হচ্ছে কিংবা আমার গোঁফ উঠে যাচ্ছে, আমার ছেলেদের মতন হেয়ার উঠছে, প্লাস আমার চুল পড়ে যাচ্ছে এবং আমার পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।